নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, এই মুহূর্তে কিন্তু যে মহাদেবপুরাতে 1 লক্ষ ভোটের কারচুপি হয়েছে বলে জানিয়েছিলেন একদম রাহুল গান্ধী 7ই আগস্ট প্রেস কনফারেন্স করে, সেটার ভিত্তিতে কিন্তু এবার একদম রাজীব কুমারকে জেলে ভরার মতন বন্দোবস্ত করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী, অর্থাৎ একদম কর্ণাটকের মুখ্যমন্ত্রী, কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা জল্পনা উস্কে দিয়েছে। তাহলে কি প্রাক্তন ইলেকশন কমিশনার তিনি এবার একদম গারদের ওপারে থাকবেন? সেই প্রশ্ন কিন্তু সারা দেশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে। এবার কি তাহলে বাংলাদেশের মতন প্রাক্তন ইলেকশন কমিশনারকে আমরা জেলের অন্দরে দেখতে পাবো? তার কারণ একদম 2024 সালে এবং 2023 সালে যতগুলো ভোট হয়েছে তার পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধী কিন্তু বলে দিয়েছেন যে সারা দেশ জুড়ে ভোট চুরি হয়েছে, এবং সেই ভোট চুরিটা রীতিমতন জানতো ইলেকশন কমিশন এবং কমিশনার রাজীব কুমার। এবং সেই পরিপ্রেক্ষিতে এবার কিন্তু কর্ণাটকের যে ইনস্ট্যান্সেস গুলো তুলেছেন একদম রাহুল গান্ধী এবং মহাদেবপুরাম, একটা বিধানসভা কেন্দ্রের মধ্যে 1 লক্ষের বেশি ভোট চুরি হয়েছে তেমন দাবি করছেন রাহুল গান্ধী। এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু এবার অফিসিয়ালি কমপ্লেন লজ হতে যাচ্ছে রাজীব কুমার প্রাক্তন ইলেকশন কমিশনার তার বিরুদ্ধে। সুতরাং বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এই মুহূর্তে তৈরি হয়েছে সারা ভারত জুড়ে। প্রাক্তন ইলেকশন কমিশনার, তাকে কি কোথাও বাঁচাতে পারবে বিজেপি? এবং তার এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো মন্তব্য কিন্তু আমরা শুনতে পাইনি। 7ই আগস্ট থেকে 11ই আগস্ট এসে উপস্থিত হয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত চুপ ইলেকশন কমিশন, এখনো পর্যন্ত চুপ প্রাক্তন ইলেকশন কমিশনার রাজীব কুমার এবং বর্তমান ইলেকশন কমিশনার গণেশ কুমার। সেই সমস্তটাই নিয়ে এই মুহূর্তে প্রতিবেদন। আপনারা দেখুন বিস্তারিত, শেষ অবধি স্কিপ না করে দেখুন, এবং অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু আমরা জানি যে একদম কর্ণাটকের মহাদেবপুরাম সেই একটা বিধানসভা কেন্দ্র কিন্তু 1 লক্ষেরও বেশি ভোট, সেখানে রীতিমতন কারচুপি হয়েছে তেমন অভিযোগ জানিয়েছে রাহুল গান্ধী। এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা জানি যে একদম সরাসরি রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগের তীরটা উঠছে। এবং সিদ্ধারামাইয়া এই মুহূর্তে কর্ণাটকে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হলেও তিনি কিন্তু সরাসরি বলছেন যে এই ধরনের সরকার যেটা চলছে তার যদি কোনোভাবে একদম মিথ্যে ভোটের উপর দাঁড়িয়ে থাকে তাহলে সেই সরকার আমরা চালাতে চাই না। এবং কোথাও গিয়ে এই মুহূর্তে কিন্তু বিজেপির উপর চাপ দেওয়ার জন্যই কিন্তু তারা এই ধরনের একটা ঘটনা ঘটাচ্ছে। এবং কর্ণাটক যেহেতু একদম ভারতীয় জনতা পার্টি বেশ খানিকটা মুখ থুবড়ে পড়েছে, সেখানে বারংবার আমরা দেখতে পেয়েছি যে কোনো মতেই কিন্তু ভারতীয় জনতা পার্টি কংগ্রেসের যে একদম বারবারন্ত যে দাপট সেখানে দাঁত ফোটাতে পারেনি। এবং সেই জায়গা থেকেই কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তিনি একদম বলছেন এবার রাজীব কুমারের বিরুদ্ধে আমরা কিন্তু একটা সরাসরি কেস করব। এবং সেই কেস কিন্তু রাহুল গান্ধী যে একদম রীতিমতন অভিযোগ করছেন তার পরিপ্রেক্ষিতে হবে। সুতরাং এই মুহূর্তে বুঝতে পারছেন যে কেস যদি হয় তাহলে কিন্তু রাজীব কুমারকে মুখ খুলতে হবে এবং কোর্টে আসতে হবে। প্রাক্তন ইলেকশন কমিশনার এখনো পর্যন্ত কোথায় তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমরা কিচ্ছু জানি না। 7ই আগস্ট থেকে যখন বারংবার তার বিরুদ্ধে এত ধরনের এত অভিযোগ উঠছে তখনও কিন্তু তিনি চুপ। তিনি একটা ফেসবুক লাইভ, ফেসবুক পোস্ট কিচ্ছু করেননি এখনো পর্যন্ত। সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের কোনো মন্তব্য করেননি প্রাক্তন ইলেকশন কমিশনার রাজীব কুমার। এবং সেই পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কিন্তু বর্তমান যে ইলেকশন কমিশনার গণেশ কুমার কিংবা বর্তমান ইলেকশন কমিশন তাদের কোনো আধিকারিক কোনো মুখ খোলেননি। শুধুমাত্র এখনো পর্যন্ত রাহুল গান্ধীকে বলা হয়েছে যে আপনি যা বলছেন সেই অভিযোগটা আপনি একটা এফিডেভিটের মাধ্যমে জমা দিন, অর্থাৎ একটা হলফনামায় জমা দিন, তাহলে আমরা সেই নিরিখে একদম তদন্ত শুরু করব। কিন্তু প্রশ্ন উঠছে যে এই এফিডেভিট জমা দিতে হবে কেন? একজন পার্লামেন্টারিয়ান যিনি একদম সংবিধানকে শপথ নিয়েছেন, যেটা রাহুল গান্ধী নিজে বলছেন যে তিনি একদম সংবিধানকে শপথ নিয়ে পার্লামেন্টারিয়ান হয়েছেন, তিনি এলওপি একজন, তাহলে তার যে প্রেস রিলিজ, তার যে প্রেস কনফারেন্স সেটাই তো একদম সরাসরি ধরে নেওয়া যেতে পারে যে একদম সঠিক তথ্য তিনি দিচ্ছেন। এবং সঠিক তথ্য যদি তিনি না দেন একদম সেক্ষেত্রে একদম তদন্ত করা হোক তার তথ্যের ভিত্তিতে, এবং সেক্ষেত্রে একদম দুধ কা দুধ পানি কা পানি করে দেওয়া হোক। কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধীকে যেখানে একদম হলফনামা জমা দিতে বলছে ইলেকশন কমিশনার, সেখানে প্রাক্তন ইলেকশন কমিশনার রাজীব কুমার কেন চুপ? তাতে কেন কোনো ধরনের কোনো নোটিশ জারি করছে না ইলেকশন কমিশন? সেই প্রশ্নই কিন্তু উঠছে এই মুহূর্তে। এবং বিজেপির কোন নেতা এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। শুধুমাত্র তারা কিন্তু একদম 7ই আগস্ট বলেছিলেন যে যা বলছেন রাহুল গান্ধী তার কোনো ভিত্তি নেই। কিন্তু 8ই আগস্ট আমরা দেখতে পেয়েছি যে ইন্ডিয়া টুডে থেকে ইন্ডিয়া টিভি প্রত্যেকটা বড় বড় নিউজ চ্যানেলের যে সাংবাদিক তারা ক্রস চেক করতে গিয়েছিলেন রাহুল গান্ধী যা বলছেন
তার কোনো ভিত্তি আছে কিনা। এবং আমরা দেখতে পেয়েছি মুনি রেড্ডি গার্ডেন হাউস নাম্বার 35 যেটার কথা বলেছিলেন রাহুল গান্ধী, এবং যে 10 ফুট বাই 15 ফুটের ঘরে একদম সরাসরি 80 জন বসবাস করে, সেই ঘরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কেউই আদপে থাকেন না এবং 80 জনের ভোটার আইডি কার্ড সেই ঘরে কিন্তু রেজিস্টার। সুতরাং বুঝতেই পারছেন কত বড় আকারের একটা ভোটার স্ক্যাম এই মুহূর্তে চলছে, এবং যেটার ভিত্তিতে টিকে রয়েছে ভারতীয় জনতা পার্টি। বিভিন্ন রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হচ্ছে, এবং সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কিন্তু যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, রাজীব কুমারের বিরুদ্ধে যখন একদম সরাসরি কেস করবেন বলছেন কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, ঠিক তখনই কিন্তু আমরা জানতে পারছি যে আগামীকাল অর্থাৎ 11ই আগস্ট কিন্তু একদম পথে নামছেন রাহুল গান্ধী। এবং রাহুল গান্ধী কিন্তু 11ই আগস্ট শুধুমাত্র একা নামছেন তেমন নয়, বা কংগ্রেসের পক্ষ থেকে নামছেন তেমন নয়। রাহুল গান্ধী কিন্তু পথে নামছেন INDI এর জোট রাজ্যসভা এবং লোকসভার সমস্ত ধরনের সমস্ত সাংসদদের সাথে নিয়ে। এবং সেই জায়গায় এই মুহূর্তে একদম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 12ই আগস্ট থেকে একদম 17ই আগস্ট পর্যন্ত রাহুল গান্ধীর যা শিডিউল এখনো পর্যন্ত রয়েছে, সেটা কিন্তু বিহারে যে SIR-টা চলছে সেটার বিরুদ্ধাচরণ করা, এবং সেখানে একদম বিহারের যে ইলেকশন কমিশনের অফিস সেটাকে ঘেরাও করা, সেটাই কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধীর একটা বড় সড় উদ্দেশ্য। এবং সেটা কিন্তু তিনি করবেন, শুধু তাই নয়, তার সঙ্গে 5টা জেলায় হাঁটবেন রাহুল গান্ধী। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে আগামীকাল থেকে যে সংসদ শুরু হচ্ছে সেটাও কিন্তু খুব একটা স্বস্তির সঙ্গে যে ভারতীয় জনতা পার্টি বা ওম বিড়লা তৈরি করতে পারবেন বা পরিচালনা করতে পারবেন সেরকম পরিস্থিতিও কিন্তু থাকবে না। অন্যদিকে রাজীব কুমার, তিনি যদি ভেবে থাকেন তিনি অন্তরালে থেকে একদম চুপচাপ বসে থাকবেন, তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো একদম স্টেপ গ্রহণ করবে না কেউ, সারা দেশ জুড়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টির কিংবা অমিত শাহের যেহেতু তিনি কাছাকাছি মানুষ ছিলেন, তার বিরুদ্ধে কিচ্ছু হবে না, কোনো ধরনের কোনো শুনানি হবে না, কোনো তদন্ত হবে না, সেটা কিন্তু ভুল। এই মুহূর্তে একদম কর্ণাটকের যিনি মুখ্যমন্ত্রী, কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, তিনি কিন্তু সরাসরি বলছেন যে রাজীব কুমারের এগেইনস্টে কমপ্লেন লজ করা হবে, অফিসিয়ালি কমপ্লেন লজ করা হবে, এবং শুধু তাই নয়, তার বিরুদ্ধে তদন্ত হবে, সেটাই কিন্তু চাইছেন সিদ্ধারামাইয়া। এবং এই মুহূর্তে বেশ কয়েকটা চাপে পড়েছে ভারতীয় জনতা পার্টি, তার কারণ এখন যদি রাজীব কুমারকে গ্রেফতার করা হয় এবং রাজীব কুমার যদি কোনোভাবে কোনো বেফাস মন্তব্য করে ফেলেন, কিংবা তাকে কারা চাপ দিয়েছিল সেই মন্তব্য তিনি করে ফেলেন, কোন দলের হয়ে তিনি কাজ করতে বাধ্য হয়েছিলেন তেমন কোনো মন্তব্য করে ফেলেন, আমরা জানি না কোন দলের হয়ে তিনি কাজ করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু তিনি যদি কোনো বেফাস মন্তব্য করে ফেলেন তাহলে কিন্তু চাপে পড়বে বইকি শাসক দল। এবং এই মুহূর্তে কেন্দ্রের শাসক দল যেভাবে প্রত্যেকটা রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি করেছে, এবং রাহুল গান্ধী যা বলছেন তাতে কিন্তু রীতিমতন এই মুহূর্তে বেশ খানিকটা জল্পনা বাড়ছে যে রাজীব কুমার রীতিমতন তাকে গ্রেফতার করলে কিংবা তার নামে যদি অফিসিয়ালি কোনো কমপ্লেন লজ করা হয়, তাহলে কিন্তু সেই বাংলার প্রবাদটাই আরো একবার প্রমাণিত হবে যে কান টানলে মাথা, সেই মাথাটা কে আমরা জানি না, কিন্তু রাজীব কুমার তাকে কি গ্রেফতার হতে হবে, তাকে কি পরবর্তীতে একদম গারদের ওপারে থাকতে হবে, কি মনে করেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং সিদ্ধারামাইয়া তার যে পদক্ষেপ তিনি গ্রহণ করবেন বলেছেন সেটাই বা কতটা সঠিক বলে মনে করছেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।